আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে প্রায় 14 ঘণ্টা ধরে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে রেলপথ উপদেষ্টা বলেছেন, যাত্রীদের জিম্মি করে এই ধরনের কর্মসূচি পালন দুঃখজনক। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। কমলাপুর রেলওয়ে স্টেশনে নেই চিরচেনা ব্যস্ততা। প্ল্যাটফর্ম জুড়ে অলস দাঁড়িয়ে আছে ট্রেনগুলো। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং অবসরের পর এককালীন অর্থ সুবিধা দেওয়ার দাবিতে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতিতে যাওয়ার পরের চিত্র এটি। কর্মবিরতির অংশ হিসেবে সোমবার দিবাগত রাত 12টার পর শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি রানিং স্টাফরা। এতে সারা দেশে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এইবার দিয়ে অন্ততপক্ষে 4বার আমরা কর্মবিরতি কর্মসূচি দিয়েছি। 3বারই আমাদেরকে এই রকম আশ্বাসের বিশ্বাসে তারা আমাদেরকে কর্মবিরতি থেকে সরে আসছে, কিন্তু আমাদের আসলে প্রকৃত সমস্যার সমাধান হয়নি। আমাদের এই অধিকারটা যতক্ষণ পর্যন্ত সুরক্ষা না হবে, যতক্ষণ পর্যন্ত আমরা লিখিতভাবে কোনো পরিবর্তন অর্থ মন্ত্রণালয় থেকে না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকে। ট্রেনের বন্ধ দরজার বাইরে অপেক্ষমান যাত্রীরা জানালেন ক্ষোভের কথা। ভোর 4:30টার দিকে এখানে পৌঁছাইছি। পৌঁছানোর পরে শুনছি এরা স্ট্রাইক করেছে, ট্রেন চলছে না। রাত 12টার পরে আর কোনো ট্রেন কোনো স্টেশন থেকে নাকি ছাড়ে নাই, কালকে যেগুলো ছাড়ছে। এখন এই যে ট্রেনের টিকিট ঘুরাই দিতেও পারতেছি না, আবার চলেও যেতে পারতেছি না। রাত্রে যদি আমি খবরটা পাইতাম তাহলে তার আমি এখন আর কমলাপুর আসতাম না। এরা কর্মবিরতি দিছে ঠিক আছে, কিন্তু যেই ট্রেনের যে ওয়েবসাইটগুলো কেন আমাদের কাছ থেকে টাকা নিল এবং টিকিট কাটলাম, এই টিকিট যদি না কাটতাম আমার মেন্টালিটি থাকলে যে আমি বাসে চলে যাবো। এখন আমি বাসেও যাইতে পারতাছি না, ট্রেনেও যাইতে পারতাছি না। ট্রেন চলাচল বন্ধ হওয়ার পর রেলওয়ে স্টেশনে আসেন রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান। বলেন, স্টাফদের দাবির বিষয়ে আলোচনার দরজা খোলা রয়েছে। যেটা দুঃখজনক যে এতগুলো যাত্রীকে জিম্মি করে এই ধরনের একটা কর্মসূচি দেওয়া, এখানে তো কে সাফার করতেছে সাধারণ মানুষ। তাদের যে দাবি আছে সেই দাবিগুলো কিন্তু আমরা ইতিমধ্যে রেল মন্ত্রণালয় থেকে আমরা অর্থ বিভাগে পাঠিয়েছিলাম এবং এটা কিন্তু বহুলাংশে এই দাবিগুলো পূরণ করা হয়ে গেছে। এদিকে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বিকল্প ব্যবস্থা হিসেবে বিভিন্ন গন্তব্যে বিআরটিসি বাস সার্ভিসের ব্যবস্থা করেছে রেলপথ মন্ত্রণালয়। জানা ছিল না যে ট্রেনে হরতাল, টিকিট করার পরও আমি সিরাজগঞ্জ যাবো, সিরাজগঞ্জ যেতে পারতেছি না, অনেক ভোগান্তি। তাহলে আমার জন্য বাসের জার্নিটা অনেক কষ্ট, তারপরেও যেতে হচ্ছে। ট্রেনের জার্নি তো ট্রেনের জার্নি, বাসের জার্নি তো অতটা অ্যাকসেপ্টেবল না, হ্যাঁ, সবার জন্য সহনীয় না আসলে। সেই জন্য এখন যাচ্ছি, কোনো উপায় নাই, আমাদের এখন যেতে হবে। ব্যবস্থা করছে যে ট্রেন নাই, ওরা গাড়ি দিয়ে দিছে, বিআরটিসি বাস দিয়ে দিছে, তবু একটা ভালো হয়েছে যে আমরা যাইতে পারতেছি। অন্যদিকে যাত্রীদের ভোগান্তির একই চিত্র দেখা গেছে সারা দেশের রেলওয়ে স্টেশনগুলোতে। রংপুরে এসে শুনি ট্রেন বন্ধ, স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করলাম, উনিও বলতে পারতেছে না যে ট্রেন কখন আসবে। ভোগান্তিতে পড়ছি না, আসছি বাসা থেকে সেজে গুজে আসছি, একটা জায়গায় যাব কাজের জন্য, এটাতে তো অবশ্যই ভোগান্তি আমাদের জন্য। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রা বাতিল হলে যাত্রীরা টিকিটের টাকা ফেরত নিতে পারবেন। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রেলওয়ে কর্মীদের কর্মবিরতি সম্পর্কে আরও জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন আমাদের সহকর্মী নাজিবুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। নাজিব, কর্মবিরতি সম্পর্কে সবশেষ কী তথ্য আছে আপনার কাছে, আর যাত্রীদের কি খবর সে সম্পর্কে আমাদের জানান। রায়কা, রাত 12টার পর থেকে যেহেতু পূর্ব নির্ধারিত ধর্মঘট করছেন রানিং স্টাফরা, সেক্ষেত্রে ট্রেন ছেড়ে যায়নি এবং তার কারণে কিন্তু যাত্রীদের যে ভোগান্তি সেটি কিন্তু এখনও রয়েছে। তবে সকাল থেকে সেই ভোগান্তি কিছুটা কমেছে। যে টিকিট তারা কেটেছেন রেলে, সেই টিকিট দিয়ে তারা বিআরটিসি বাস যোগে তাদের গন্তব্যে পৌঁছেছেন। সকাল থেকে এখন পর্যন্ত আমরা দেখেছি প্রায় 20 থেকে 25টি বাস খুলনা, চট্টগ্রাম এবং অন্যান্য যে এলাকা রয়েছে সেই জেলাগুলোতে কিন্তু যেতে আমরা দেখেছি। আপনাদেরকে যদি এই ধর্মঘটের সমাধানের বিষয়টা একটু জানাই, সেটা হচ্ছে ঘণ্টাব্যাপী এই কমলাপুর রেল স্টেশনের কক্ষে কিন্তু একটি বৈঠকে বসেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব এবং
রেলের মহাব্যবস্থাপক সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে কিন্তু আছেন পরিবহন শ্রমিক নেতা শিমুল বিশ্বাস সহ সেই শ্রমিক প্রতিনিধিদের একাংশ, এবং তারা কিন্তু বৈঠকে বসেছেন। এই বিষয়টি কিভাবে সমাধান করা যায় দ্রুত সে বিষয়ে কিন্তু আলোচনা চলছে। এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি, তবে ধারণা করছি যে প্রায় আধা ঘন্টা আর 1 ঘন্টা হয়তো এই বৈঠকটি আরও চলবে, এবং তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে সেই বৈঠকের পরেই মূলত মূল সমাধান নিয়ে আমাদেরকে ব্রিফ করবেন এবং ব্রিফ করে আমাদেরকে জানাবেন কখন নাগাদ আসলে রেল যোগাযোগটি শুরু হবে। আপনাদেরকে যদি একটু বলি যে রানিং স্টাফরা রয়েছেন তাদের যেই বেতন ভাতা নিয়ে যেই দাবিগুলো, সেই দাবিগুলো যেন পরিপূর্ণভাবে দেয়া হয় সরকারের পক্ষ থেকে, সেটির বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে আমরা শুনেছি বৈঠকে। এবং শ্রমিক প্রতিনিধি যারা রয়েছেন তারা তাদের দাবিগুলো তুলে ধরছেন, এবং যত দ্রুত সম্ভব সেই দাবিগুলো যেন তাদের সরকার কর্তৃক মেনে নেওয়া হয় সেই দাবিটি তারা এই বৈঠকে করেছেন। এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিব তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছেন যে জনভোগান্তি দূর করে দ্রুত যেন তারা কাজে ফিরে যায় এবং রেল যোগাযোগ যেন সারা দেশে দ্রুত চালু করা যায় সেই বিষয়ে কিন্তু জোর দিচ্ছেন রেলপথ সচিব। তো কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা আমাদেরকে ব্রিফ করবেন, এবং ব্রিফ করার পরে হয়তো আপনাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত আমরা জানাতে পারবো। আর তাছাড়া এই কমলাপুর রেল স্টেশন থেকেই কিন্তু বিআরটিসির বাসগুলো ছেড়ে যাচ্ছে বিভিন্ন গন্তব্যে, গোপালগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা এবং খুলনা সহ বিভিন্ন এলাকায় কিন্তু তারা যেতে পারছেন রেলের টিকিট দিয়ে। সুতরাং যাত্রীদের যারা রেলে যেতে পারছে না তারা বাস যোগে গন্তব্যে যেতে পারবেন, এখনো সেই চেষ্টা চলছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। রাইকা, জানছিলাম রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির খবর। রেলওয়ের আন্দোলনরত রানিং স্টাফদের ওভারটাইম সহ কিছু বিষয়ে আগেই বরাদ্দ দেওয়া হয়েছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ জানান, যৌক্তিক বিষয় মানার পরও নতুন করে আপাতত আর বরাদ্দ দেওয়া সম্ভব নয়। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি, তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার। তা আপনারা বুঝতে পারেন অর্থের সংকুলন তো আমার করতে হবে। ওভারটাইমের ব্যাপার ছিল ওদের যে ইস্যুটা, সেটা আমরা সলভ করেছি। আমরা বলছি ঠিক আছে ওভারটাইম ইস্যু করবো। অন্যগুলোর এখন যদি বলে যে আমরা পেনশন, গ্র্যাচুইটি এগুলো যোগ করতে হবে, তো অন্য অন্য সংস্থা তো আরও অনেক দাবি আছে। রেলওয়ে কর্মীদের কর্মবিরতি সম্পর্কে আরও জানাচ্ছেন খুলনার সহকর্মী আবু তৈয়ব। তৈয়ব, রেল চলাচল তো বন্ধ, তো যাত্রীরা কি বলছেন এ ব্যাপারে? জি, আপনি একটু আগে খবরে যেমনটি বলছিলেন, আসলে যাত্রীরা চরম ওই বিভ্রান্তি এবং ওই বিপাকে পড়েছে, দুর্ভোগের ভিতরে রয়েছে। আমি বেশ কয়েকজন যাত্রীর সাথে আলাপ করছি, তারা আমাকে জানিয়েছেন যে খুলনা ঢাকা রেলওয়ে সার্ভিসটা চালু হওয়ার পরে তারা অনেকে ছুটির দিনে পরে তার সকাল থেকে যে সকাল 4 ঘন্টার ভিতরে যে ঢাকা অফিস করতেন, কিন্তু আজকে যারা এসেছেন তারা অনেকে এখান থেকে ফিরে গেছেন এবং তারা মানে ক্ষোভ প্রকাশ করছেন যেহেতু তাদের পূর্বে কোনো মেসেজ বা কোনো সংবাদ দেওয়া হয়নি। এবং যাত্রীদের ওই দুর্ভোগ মানে এক কথা বলা যায় যে চরমে। খুলনা থেকে খুলনা স্টেশন ম্যানেজার জাকির হোসেন আমাকে জানিয়েছেন খুলনা থেকে মোট ওই 11টি ট্রেন যায়, তার ভিতরে 7টি হলো আন্তনগর এবং 4টি হলো ওই লোকাল ট্রেন। তো সবগুলোরই ওই আগাম টিকিট বিক্রি হয়ে যায়। কিন্তু আজকে সকালে যখন যাত্রীরা এখানে আসেন, তারা ট্রেন না পেয়ে বিক্ষোভ দেখেন, তখন মাইকিং করে যাত্রীদের টাকা ফেরত দেওয়া হয়েছে। কিন্তু ঢাকার মতো খুলনা থেকে বিআরটিসি বাস বা অন্য কোনো সেবার এখানে ব্যবস্থা না হওয়াতে তারা আরো ক্ষোভে পড়েছেন। আমি একটু আগে দেখেছি স্টেশনের ওই নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ আনা হয়েছে। পুলিশরা তাদের টহল করছে, তারা এই প্ল্যাটফর্মের গেটগুলো প্রায় সবগুলো বন্ধ করে দিয়ে বাইরে যাত্রীর অপেক্ষা করছে। আর এছাড়া 2-1 যাত্রীকে আমি দেখেছি এখনো অপেক্ষা করছেন, কারণ উত্তরবঙ্গে এখান থেকে যাওয়ার আর কোনো পথ নেই। জি রায়কায়, এই ছিল খুলনা থেকে সর্বশেষ। জানছিলাম রেলওয়ে কর্মীদের কর্মবিরতির খবর। দুপুর 2টার মধ্যে ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করতে সরকারকে আলটিমেটাম দিয়েছে আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে রাস্তায় টানা 3য় দিনের
অবস্থান কর্মসূচি থেকে এ আলটিমেটাম দেয়া হয়। তাদের অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেয়া হয়। এ সময় আন্দোলনরত শিক্ষকরা বলেন, অসহায় শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপের ঘটনা মেনে নেওয়া যায় না। এর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাব দিতে হবে। বর্তমানে সারা দেশে 1519টি ইবতেদায়ী মাদ্রাসা আছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ না করা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। ইবতেদায়ী শিক্ষকদের জাতীয়করণ করা না হবে ততদিন পর্যন্ত আমরা মাঠে থাকব এবং আমাদের আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। আজকে দুপুর 2টার আগে মন্ত্রণালয় থেকে সুস্পষ্ট ঘোষণা না আসে তখন কোন ধরনের আন্দোলন হবে এবং কোন ধরনের কর্মসূচি হবে এটা আমাদের আন্দোলন বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দরা নির্বাচন করবেন। আমরা বিগত দিনেও আমরা বারবার আন্দোলন করেছি, আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু আমরা পাইনি। 40টা বছর যাবত শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে তারা শিক্ষাদান কার্যক্রম দিয়ে যাচ্ছে, বাট তাদের কোনো বেতন নাই। তারা চরমভাবে ব্যথিত হয়েছে এবং মূল্যহীন অবস্থায় এই বাংলাদেশে আমরা বসবাস করছি। শাহবাগে অবস্থান কর্মসূচি স্থলে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। নূর, মাদ্রাসা শিক্ষকদের কর্মসূচি সম্পর্কে আমাদের জানান। রায়কা, আজকে টানা তৃতীয় দিনের মতো শাহবাগের এই জায়গায়, শাহবাগ মোড়ের দক্ষিণ পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের যে জায়গা, তার সামনের যে রাস্তাটি আছে, এই রাস্তাটিতে মাদ্রাসা ইবতেদায়ী মাদ্রাসার যে শিক্ষকরা রয়েছেন তারা আজকে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের একটি দাবি এখন, সেটা হচ্ছে ইবতেদায়ী যে মাদ্রাসাগুলো রয়েছে, সারা দেশে প্রায় 10,000-এর বেশি মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করতে হবে। তারা বলছেন দীর্ঘদিন ধরে তারা কোনো ধরনের বেতন ভাতা, কোনো ধরনের সুযোগ সুবিধা ছাড়াই শ্রেণীকক্ষে পাঠদান করছেন, কিন্তু সরকারি যে প্রাথমিক বিদ্যালয়গুলো ছিল, যেগুলো রেজিস্ট্রেশন করা ছিল শুধুমাত্র, তাদের একই সময়ে প্রতিষ্ঠা হবার পরও পরবর্তী সময়ে সেই স্কুলগুলো, সেই প্রাথমিক বিদ্যালয়গুলো এখন সরকারি হয়ে গেছে এবং সরকারের সমস্ত সুযোগ সুবিধা তারা পাচ্ছেন। কিন্তু ইবতেদায়ী মাদ্রাসার যে শিক্ষকরা রয়েছেন তারা দীর্ঘদিন ধরে শ্রেণীকক্ষে পাঠ দেওয়ার পরও এখন পর্যন্ত বেশিরভাগ ইবতেদায়ী মাদ্রাসা সরকারি কোনো ধরনের সুযোগ সুবিধা পান না। তারা গত প্রায় 10 দিন ধরে সরকারের কাছে এই দাবি জানিয়ে আসছেন এবং 3 দিন ধরে এই জায়গায় তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। আজকে দুপুর 2টা পর্যন্ত তাদের একটি আলটিমেটাম ছিল। এই আলটিমেটামের সময়ের মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার একটি দাবি তারা সরকারের কাছে জানিয়ে আসছেন এবং এখন এই মুহূর্তে সচিবালয়ে তাদের একটি 15 সদস্যের প্রতিনিধি দল রয়েছেন। তাদের সঙ্গে সরকারের যে মাদ্রাসা সংক্রান্ত মন্ত্রণালয় রয়েছে, কর্মকর্তারা রয়েছেন, তাদের সঙ্গে এখানকার যারা এই আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন, ইবতেদায়ী শিক্ষক কল্যাণ পরিষদের যারা নেতৃত্বে রয়েছেন, তাদের 15 সদস্যের একটি প্রতিনিধি দল গেছে এবং সেখানে আলোচনা হবে। আলোচনায় যে যদি তাদের দাবি মেনে নেওয়া হয় তাহলে তারা তাদের যে কর্মসূচি, তাদের যে অবস্থান কর্মসূচি এখানে চলছে সেটি প্রত্যাহার করবে এবং সেই আলোচনায় যারা রয়েছেন প্রতিনিধি দল, তারা এখানে এসে সাংবাদিকদের ব্রিফিং করে তাদের পরবর্তী অবস্থানটি জানাবেন। হয়তো যদি তারা তাদের দাবিতে আলোচনার পরে যদি তারা সন্তুষ্ট হন, সেক্ষেত্রে তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেবেন, অথবা যদি সরকার দাবি না মেনে নেয় সেক্ষেত্রে তারা আরও কঠোর কর্মসূচি নিয়ে এই জায়গায় অথবা শাহবাগ মোড়ে অবস্থান করবেন। রায়কা, জানছিলাম ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের অবস্থান কর্মসূচি সম্পর্কে। ব্রাজিলের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে আরও এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে ব্রাজিলের অ্যাম্বাসেডরের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে আসেন ব্রাজিল অ্যাম্বাসেডর। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ব্রিফিংয়ে আমির খসরু মাহমুদ সাংবাদিকদের বলেন, কৃষি খাতে ব্রাজিল অনেক এগিয়ে রয়েছে, কিভাবে আমাদের কৃষিতে আরও উন্নয়ন করা যায় সে বিষয়ে তাদের সহযোগিতা চাওয়া হয়েছে। এছাড়া ঔষধ, জুট ও পোশাকের রপ্তানি কিভাবে আরও বাড়ানো যায় সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি ফুটবলের মানোন্নয়নে ব্রাজিল থেকে ভালো মানের কোচ দেওয়ার অনুরোধ করা হয়েছে বলেও জানান আমির খসরু। এছাড়া ব্রাজিল বাংলাদেশে রেড মিট রপ্তানির আগ্রহ প্রকাশ করেছে। নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। ব্রাজিল এদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়, সেটা নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে কৃষিতে কোঅপারেশনের ব্যাপারে আলোচনা হয়েছে, যে মিল্ক প্রোডাকশন সম্বন্ধে ওদের ধারণা, বাংলাদেশের প্রতিটি গরুতে যে এখন দুধ দিচ্ছে
সেটা অনেক কম, এটা বাড়ানোর অনেক সুযোগ আছে, সেখানে তারা কোঅপারেট করতে রাজি আছে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ক্ষুদ্র ঋণ সংস্থাগুলো হাসপাতাল জমিতে বিনিয়োগ করছে, যা বন্ধ হওয়া দরকার। প্রান্তিক মানুষকে সুবিধা এই ঋণ কার্যক্রমটি পরিচালনা হওয়া উচিত বলে মনে করেন তিনি। ক্ষুদ্র ঋণ দিতে বন্ধকি ব্যবস্থা রাখা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর সিডেপ মিলনায়তনে সকালে মাইক্রো ফাইন্যান্স রেগুলেটরি অথরিটির গবেষণা প্রকাশনা অনুষ্ঠানে গভর্নর এসব কথা বলেন। আহসান এইচ মনসুর বলেন, ক্ষুদ্র ঋণ দারিদ্র্য কতটুকু কমাচ্ছে, বেশি হারে সুদ নেওয়া হচ্ছে কিনা এবং প্রাপ্য ব্যক্তি পাচ্ছে কিনা সেই দিকে নজর দেওয়া দরকার। তিনি বলেন, এস আলমের মালিকানাধীন ব্যাংকগুলোতে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান অধিক মুনাফার আশায় টাকা রেখে এখন সমস্যায় পড়েছেন। 22টি মন্ত্রণালয় থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম এক মন্ত্রণালয়ে চলে আসা উচিত বলে মত দেন তিনি। দুর্যোগের সময় ক্ষুদ্র ঋণ সংস্থাগুলোকে কিস্তি পরিশোধের বিষয়ে একটি ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। একটা মার্কেট হয়ে গেছে এবং সমবায় যে ডিপার্টমেন্ট, তাদের কোনো ক্যাপাসিটি বলতে কিছু নাই, তারা কিছুই করতে পারবে না, কিন্তু একটা লাইসেন্স দিয়ে দিচ্ছে। ফলে এটা যেটা হচ্ছে, স্ক্যাম তৈরি হচ্ছে বিভিন্ন রকমের। এবং আমাদের এটাকে দেখতে হবে ফ্রম রেগুলেটরি পার্সপেক্টিভে, যে এটা বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের ইনস্টিটিউশনাল লাইসেন্স দেওয়াটা কতখানি যৌক্তিক। শুধু রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার রোধই নয়, নিরাপত্তা বাহিনী যাতে পরবর্তী সরকারের দমনপীড়নের হাতিয়ার না হয় তা নিশ্চিত করতে র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠনটি বাংলাদেশের সংস্কার নিয়ে তাদের এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশের দ্রুত ও কাঠামোগত সংস্কার ছাড়া অন্তর্বর্তী সরকারের কষ্টার্জিত অগ্রগতি ব্যর্থ হয়ে যেতে পারে। আর বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংস্কার প্রয়োজন। রোড ম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শীর্ষক এক প্রতিবেদনে সমালোচকদের দমনের জন্য ব্যবহৃত আটকাদেশ ও আইন বাতিলের অনুরোধ জানানো হয়েছে। সংস্কারের ক্ষেত্রে ক্ষমতার পৃথককরণ এবং জনপ্রশাসন, পুলিশ, সামরিক, বিচার বিভাগ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে রাজনৈতিক নিরপেক্ষতা নিশ্চিত করার ওপর মনোযোগ দিতে বলা হয়েছে।